বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে 2 দশক পর নকআউটে ইকুয়েডর, কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট, দাপুটে জয় নেদারল্যান্ডসের, জাপান সুইডেন ম্যাচ 1-1 ড্র। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চলছে, আসতে পারে যৌথ বিবৃতি। সফরের শেষ দিনে তিয়েনআনমেন স্কোয়ারে সরকার প্রধানের শ্রদ্ধা। পবিত্র আশুরা আজ, কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে মাতম। পুরান ঢাকায় হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। লাস্ট 7 days আমরা টোটালি এক ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে হয়, তাতে তো হয় না। পড়াশোনা ফেলে, খেলাধুলা ফেলে আমার খালি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এক সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার রাজধানীর পূর্ব কাজীপাড়ায়, চরম দুর্ভোগ বাসিন্দাদের। লাইনের ত্রুটি দাবি ওয়াসার, সংকট বাড়িয়েছে অবৈধ পানি বাণিজ্যের চক্র। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাব্বিনা মজুমদার। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে অঘটনের জন্ম দিল ইকুয়েডর। ই গ্রুপে শেষ ম্যাচে পিছিয়ে পড়েও 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে লাতিন অঞ্চলের দেশটি। জার্মানদের বিপক্ষে ইতিহাসে এটাই তাদের প্রথম জয়। আর 20 বছর পর নকআউট পর্বে ওঠে ইকুয়েডর। একই গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে আইভরি কোস্ট। গ্যালারি থেকে ডাগআউট, কোচ ফুটবলারদের চোখেও কান্না। চোখের এই জল হতাশা নয়, জার্মানিকে থামিয়ে ইকুয়েডরের ইতিহাস গড়ার আনন্দ। আর এবারের বিশ্বকাপের অঘটন। ম্যাচের আগে জার্মানি ছিল সবার চোখে ফেভারিট। ইকুয়েডরের বুক ভরা হতাশা, কারণ 1 হার 1 ড্রতে বিশ্বকাপের মঞ্চে ঝুলেছিল তাদের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের ইতিহাসে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। আর এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা। লেওর সানের বিতর্কিত এক গোলে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ইকুয়েডরের সমর্থকরা। ডাগআউটে নীরব কান্না, গ্যালারিতে হতাশা, কিন্তু এই কান্নায় যেন রূপ নেয় অগ্নিকুণ্ডে। ইকুয়েডরের পাল্টা জবাব, আর সেটাই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। নেলসন অ্যাঙ্গুলোর এক অসাধারণ আক্রমণ শেষ হয় দুর্দান্ত এক শটে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার হাত দেওয়ার সুযোগটাই পাননি। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কান্না থেমে গ্যালারিতে শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। 1-1 সমতা ইকুয়েডর। আর অ্যাঙ্গুলোর এই গোলকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোলের একটি বললেও ভুল হবে না। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই বেড়েছে ইকুয়েডরের আত্মবিশ্বাস। মাঝমাঠ, বলের নিয়ন্ত্রণ, আক্রমণ, সব মিলিয়ে জার্মানির ওপর চাপ বাড়তে থাকে। 77 মিনিটেই লেখা হয় সেই অবিস্মরণীয় মুহূর্ত। কেভিন রদ্রিগেজের ফ্লিক থেকে গঞ্জালো প্লাটা বল পাঠান জালে। নিউ জার্সি স্টেডিয়াম কেঁপে ওঠে ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাসে। শেষ বাঁশির পর দৃশ্যটা ছিল কান্না, বদলে গেছে ইতিহাস। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ইকুয়েডর পৌঁছে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে, আর লিখে ফেলেছে নিজেদের সবচেয়ে বড় অধ্যায়। 2006 সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দেশটি। গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়ে চমক দেখিয়েছে দেশটি। শেষ ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে 2-0 জয় তুলে ইতিহাস গড়ে রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট। তবে 6 পয়েন্ট পেলেও গোল ব্যবধানে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে খেলবে আইভরি কোস্ট। তামিম হোসেন, সময় সংবাদ। দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস। কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিশিয়াকে 3-1 গোলে হারিয়েছে ডাচরা। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ মরক্কো। এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জাপান। নকআউট পর্বে এশিয়ার প্রতিনিধিদের প্রতিপক্ষ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জাপানের কাছে হোঁচট খেয়েছিল নেদারল্যান্ডস। পরের ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরেও দাঁড়ায় ডাচরা। সেই জয়ের ধারা অব্যাহত রেখে এবার তিউনিশিয়াকেও উড়িয়ে দিল তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোনো পাত্তাই পায়নি আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। যদিও ম্যাচের 3 মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। ডান দিক থেকে ডামফ্রিজের গোলমুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিশিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি। ব্যবধান দ্বিগুণ হতেও বেশি সময় লাগেনি। 7ম মিনিটে ফ্রি কিক থেকে বক্সে হেড করেন ফন ডাইক। ক্লিয়ার করার চেষ্টা করেও ব্যর্থ হন তিউনিশিয়ার ডিফেন্ডাররা। সেই সুযোগে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি। প্রথমার্ধেই 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় কোম্যানের শিষ্যরা।
বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে তিউনিসিয়া। তাদের সেই চেষ্টা সফল হয় ম্যাচের 54 মিনিটে। হাজেম মাস্তুরির গোলে ব্যবধান 2-1 করে তিউনিসিয়া। ম্যাচের 62 মিনিটে ব্যবধান 3-1 করেন ইয়ান পল হেকে। এরপর ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি তিউনিসিয়া। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। অন্যদিকে এফ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনের বিপক্ষে 1-1 গোলের ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে জাপান। তবে শেষ ম্যাচ জিততে না পারলেও 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে সুইডিশদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। আর কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তিউনিসিয়া। আহমেদ হৃদয়, সময় সংবাদ। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে ম্যাচে অন্তত 5 পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় তৈরি হলেও তিনি থাকছেন শুরুর একাদশে। তবে খেলবেন না মেদিনা, পারেদেস, ম্যাকঅ্যালিস্টার এবং ডিপল। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হতে পারে অন্তত 4 ফুটবলারের। যুক্তরাষ্ট্র থেকে আলবিসেলেসদের খবর জানাচ্ছেন এসএম ইকবাল। গ্রুপ জে থেকে চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার। আর তাই জোরে সোরে উচ্চারিত হচ্ছে এই ম্যাচে অন্তত 5 থেকে 6টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। সেই ক্ষেত্রে লিওনেল মেসির অবস্থান কি হবে? মেসি ভক্তদের জন্য সুখবর, জর্ডানের বিপক্ষে একেবারে শুরু থেকে আরো একটা মেসি ম্যাজিকের প্রত্যাশা চাইলে আপনারা করতে পারেন। ডিফেন্স লাইন অন্তত 2টি পরিবর্তন আসছে। গেল ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো একটি চোট পেয়েছেন, তার জায়গায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে যেতে পারেন মার্কো সেনেসিয়া। লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্তিন বার্কো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম ম্যাচ খেলার বিশ্বকাপের। ফাকুন্দো মেদিনা লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও তিনি কিন্তু একটি হলুদ কার্ড কনসিড করেছেন। মিডফিল্ডের কেন্দ্রটা বলা যেতে পারে ম্যাকঅ্যালিস্টারকে ঘিরেই কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। তার রিকভারির জন্য এই ম্যাচটায় তাকে বিশ্রামে রাখতে চাই টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সুযোগ পেতে পারেন প্যালাসিওস। রদ্রিগো ডি পলের জায়গায় জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন উইলিয়ানো সিমিওনে, যিনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ঠিক এই পজিশনটায় দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। একই সঙ্গে ফরওয়ার্ড লাইনেও একটি পরিবর্তন আসতে যাচ্ছে। হোসে ম্যানুয়েল লোপেজ, তার উপর আস্থা রাখতে চলেছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। লিওনেল মেসির সঙ্গে তাকে পরীক্ষায় করে নিতে চায়, আসলে বাজিয়ে দেখতে চায়, যেহেতু এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। এরই মধ্যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, সুতরাং তাদের অন্য কোনো সমীকরণ নেই। তাই দলের কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখে তাদেরকে পুরোপুরি ফিট করার জন্যই আর্জেন্টিনা কিন্তু জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চায়, যেখানে তাদের লক্ষ্য জয় তুলে নেওয়া। টিম ম্যানেজমেন্টের চিন্তা একটাই, গ্রুপ পর্বে যেভাবে আর্জেন্টিনা শুরু করেছে সেটার ধারাবাহিকতা যাতে নকআউট পর্বেও থাকে। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবারে অন্য প্রসঙ্গ। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই শীর্ষ নেতার আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ বিবৃতি দেয়া হতে পারে। চীন সফরের শেষ দিনে বেইজিংয়ে গ্রেট হল অফ পিপলের দেশটির প্রেসিডেন্টের সঙ্গে এই আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন, স্থিতিশীলতার বিষয়েও প্রাধান্য পেতে পারে আলোচনায়। এর আগে তিয়েনআনমেনস্কোয় ম্যানুয়াল অফ দ্য পিপলস হিরোজ এর শ্রদ্ধা জানান সরকার প্রধান। এ সময় চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসাইনি দালান এলাকা থেকে বের হবে তাজিয়া মিছিল। সেই খবর জানাতে মিছিলের সঙ্গে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির ও নাইম হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি নাইমের কাছে। আজ পবিত্র আশুরা মহরমের 10 তারিখ। মহরমের এই দিনটি মুসলমানদের জন্য হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। 61 খিজরি, ওই সময় কিন্তু হচ্ছে প্রায় আজ থেকে 1400 বছর আগে কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করে। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর আশুরার দিন তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন শিয়া মুসল্লিরা। আমরা এই মুহূর্তে আছি পুরান ঢাকার হোসনি দালানের সামনে, যেখান থেকে এই বছরও কিন্তু হচ্ছে তাজিয়া মিছিল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই তাজিয়া মিছিলটি হোসনি দালানের সামনে থেকে বের হয়েছে, যেটি মূলত ইমামবাড়া থেকে যাত্রা করে জিগাতলা হয়ে ধানমন্ডি লেকে যে শেষ হবে। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পর্ব। মিছিল শেষে বাদ জুমায় হোসেনি দালানে হবে ফাঁকা শিকানি নামে পরিচিত শিরনি বিতরণের আয়োজন। সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে শামে গরিবা নামের বিশেষ মজলিস। এ সময় কারবালার যেই ঘটনা, সেই ঘটনার স্মরণে ইমামবাড়া আলো নিভিয়ে শোক পালন করা হবে। প্রতি বছরই কিন্তু হচ্ছে এই রাজধানীর হোসনি দালানের সামনে থেকে তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে এই রাজধানীর হোসনি দালানের সামনে যে ইমামবাড়া এলাকা, এখানে কিন্তু হচ্ছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে হোসনি দালান ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন সোয়ার্ড সদস্যরাও। আয়োজকরা জানিয়েছেন যে এবারের যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তারা দেখছেন, এই নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট। বিশেষ করে 2015 সালে আশুরার তাজিয়া মিছিলের যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, এই ঘটনার পর থেকেই কিন্তু হচ্ছে প্রত্যেক বছর এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এই চারপাশের এলাকায় কিন্তু এক ধরনের নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি নয়। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে হচ্ছে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি এরকম কোনো কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না। এই বিষয়ে কিন্তু হচ্ছে পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে আয়োজকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো কিছুই তারা যেন ব্যবহার না করেন। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে পুরান ঢাকার এই ঐতিহাসিক ইমামবাড়াকে ঘিরে মহরমের আয়োজনের ঐতিহ্য কিন্তু কয়েক শতকের। শত বছরেরও বেশি সময় ধরে হচ্ছে এই পুরান ঢাকার ইমামবাড়া থেকে হচ্ছে এই তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। সেই তাজিয়া মিছিলটি এখান থেকে এই পুরান ঢাকার হোসনি দালানের থেকে বের হয়ে জিগাতলা, ধানমন্ডি লেকে গিয়ে হচ্ছে শেষ হয়। শুধুমাত্র যে এই যে পুরান ঢাকার ইমামবাড়া আর এই যে হোসনি দালান, এখান থেকেই যে হচ্ছে তাজিয়া মিছিল হয় এমনটা কিন্তু নয়। ঢাকার এই আয়োজন কিন্তু হচ্ছে দীর্ঘদিন ধরেই শিয়া মুসল্লিরা করে আসছে। হোসনি দালান ছাড়াও কিন্তু এবার ঢাকায় আরও প্রায় 30টি স্থান থেকে হচ্ছে এই তাজিয়া মিছিল বের হবে। সেখানে রয়েছে মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন ইমামবাড়া, পুরোনা পল্টনের ইমামবাড়া ও মগবাজারের ইমামবাড়ার মতো বড় যেই সকল ইমামবাড়াগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু হচ্ছে এই তাজিয়া মিছিল বের হবে। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী দিন সাব্বির রয়েছেন হচ্ছে এই তাজিয়া মিছিলেরই মধ্য অংশে। সে এখান থেকে বাকি যে তথ্যগুলো, সেই তথ্যগুলো জানাবেন। আপনারা দেখছেন যে আশুরা উপলক্ষে যে তাজিয়া মিছিল, তা কিন্তু কিছুক্ষণ আগেই রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে যাত্রা শুরু করেছে। এই মুহূর্তে এই মিছিলটি, এই যে তাজিয়া মিছিল, তা কিন্তু আলম এবং কালো পোশাক পরিহিত ধারণ করে, কালো পতাকা মাথায় বেঁধে এবং বিভিন্ন ধরনের প্রতীকী ভাস্কর্য, বিভিন্ন ধরনের প্রতীকী উপাদানকে প্রদর্শন করার মধ্য দিয়ে তারা কিন্তু, অর্থাৎ যারা এই এখানকার যারা শিয়া সম্প্রদায় এবং এই হযরত ইমাম রাদিয়াল্লাহু আনহু এর ভক্তবৃন্দ এই মুহূর্তে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করছেন এবং তাজিয়া মিছিলটি রাজধানীর লালবাগ হয়ে আজিমপুর এবং নিউ মার্কেট হয়ে রাজধানীর জিগাতলা অভিমুখে যাত্রা করছে। অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই এই তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে যাত্রা শুরু করে এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে নানা বয়সী মানুষ কিন্তু এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন এবং তারা তাদের বিভিন্ন ধরনের শিল্পকর্ম, বিভিন্ন ধরনের যে অর্থাৎ এই যে তাদের যে ধর্মীয় যে কলাকুশল রয়েছে, সে ধরনের নানা ধরনের ভাস্কর্য এবং বিভিন্ন ধরনের পতাকা, কালো কাপড়, বিশেষ করে আসলে আজকের এই দিনটিকে 1400 বছর আগে আজকের এই দিনে ইরাকের কারবালা ময়দানে যে যুদ্ধ সংগঠিত হয়, সেখানে কিন্তু অন্যায়ের সাথে আপোষ না করার কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র
দৌহিত্রকে কিন্তু হত্যা করা হয় এবং সেই দিবসটিকে উদযাপনের জন্যই মূলত আজকের 10ই মুহররম এই হোসেনি দালান থেকে এই তাজিয়া মিছিলটি বের হয় সেই শোক দিবসকে উদযাপন করার জন্য। আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই, মূলত আসলে এটি শুধুমাত্র কোনো ধর্মীয় ভাবগাম্ভীর্য বা কোনো ধর্মীয় উৎসবই নয়, বরং এটি রাজধানীর পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে শিয়া সম্প্রদায়ের ব্যক্তিরাই এই মিছিলে অংশগ্রহণ করছেন এমনটি নয়, বিভিন্ন উৎসুক জনতা এবং নানা বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। অর্থাৎ হাই হোসেন যে স্লোগান, সেই স্লোগানে তারা কিন্তু তাদের এই যে শোক র্যালি তা কিন্তু তারা উদযাপন করছেন। আমরা দেখতে পেয়েছি শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ এবং নারীদেরও ব্যাপক অংশগ্রহণ রয়েছে এই তাজিয়া মিছিলে এবং তারা তাদেরকে বিভিন্ন ধরনের প্রতীকী তলোয়ার এবং প্রতীকী যুদ্ধাস্ত্রের মাধ্যমে তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে তারা উপস্থাপন করছেন এই তাজিয়া মিছিল থেকে। তো আপনারা দেখছিলেন যে পুরান ঢাকার হোসেনি দালান থেকে এই মুহূর্তে সেই তাজিয়া মিছিল রাজধানীর জিগাতলায় যে প্রতীকী কারবালা তৈরি করা হয়েছে সেখানে গিয়ে শেষ হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর পুরান ঢাকা হোসেনি দালান থেকে এই তাজিয়া মিছিলের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম পুরান ঢাকা থেকে। আজ পবিত্র আশুরা, ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একদিন। আল্লাহর পরীক্ষায় উতরে যাওয়া, ত্যাগ স্বীকার ও অন্যায়ের কাছে মাথা নত না করা সহ কল্যাণকর শিক্ষা রয়েছে দিনটিতে। অতি শোকে মগ্ন না হয়ে রোজা ও নামাজের মাধ্যমে ইবাদতে মশগুল থেকে দিনটি পালনের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। হিজরি পঞ্জিকা অনুযায়ী মহরম মাসের 10ম দিনই পবিত্র আশুরা। ইসলাম ধর্মে ঐতিহাসিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ এই দিনটি। আসমান, জমিন, পাহাড়, পর্বত সবকিছুর সৃষ্টি হয়েছিল এই দিনে। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের জীবনেই উল্লেখযোগ্য ঘটনা রয়েছে আশুরার দিনে। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি ও জান্নাতে প্রবেশ করানো হয়েছিল দিনটিতেই। প্রলয়ঙ্কারী মহাপ্লাবন শেষে নূহ আলাইহিসসালামের যদি পাহাড়ে অবতরণের ঘটনাও আশুরাতেই। জালিম শাসক নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি লাভ করেছিলেন 10 মুহররম। দীর্ঘ 40 দিন দজলা নদীতে মাছের পেটে থাকার পর মুক্তি পান ইউনুস আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলকে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্ত করেন বিশেষ এই দিনটিতেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন মুহররমের 10ম দিনে। ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হোসেইন রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন উৎসর্গ আশুরার একটি কালো অধ্যায়। এদিন ইয়াজিদের সৈন্যদের হাতে 77 জন সঙ্গী সহ নির্মমভাবে শাহাদাত বরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সকল নবীর যুগেই 10ই মুহররমকে নিয়ে একটি বিশেষ তাৎপর্য এবং বিশ্বের ইতিহাসে, ইসলামের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সবই কিন্তু এই আশুরার সাথে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পৃক্ত। ইসলামী চিন্তাবিদদের মতে আশুরা কেবল শোকের দিন নয়, মাতম না করে রোজা ও নামাজের মধ্য দিয়েই দিনটি কাটানোর পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। এটি মুসলিমদের জন্য একটি আনুগত্য ইবাদতের দিবস। এটি মুসলিমদের জন্য একটি বিশাল বিজয়, তো মানে শিরকের উপর তাওহীদের একটা বড় বিজয়ের দিবস। এটা মুসলিমদের জন্য একটি নাজাত, পরিত্রাণ ও মুক্তির দিবস। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, এর মাধ্যমে মুসলিম উম্মাহ কোনো সন্দেহ নেই একটি অন্ধকার অধ্যায় চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করতে বলেছেন এবং সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে এই দিনটা হচ্ছে সিয়াম পালন করার দিবস। নিজের ওপর অত্যাচার ও নানা রকম বিধান বহির্ভূত কাজ থেকে বিরত থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুর সীমান্তে 3 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যাচ্ছে তার কাছে।
24 ঘন্টা পার হতে না হতে মেহেরপুরে আবারও 3 জনকে পুশিনের ঘটনা ঘটেছে। পুশিন চেষ্টার পরে পরবর্তীতে তাদেরকে আবারও ফেরত নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের ধলা সীমান্ত দিয়ে। আন্তর্জাতিক পিলার 136 এবং 135 এবং 136-এর মাঝ বরাবর এই সীমান্ত দিয়ে 3 জনকে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে, এবং বাংলাদেশে যাদেরকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন নারী। গতকালকেই মেহেরপুরের গাংনী উপজেলার শওড়াতলা সীমান্ত দিয়ে 10 জন পুশিনের চেষ্টা যুক্ত ছিলাম মেহেরপুর থেকে। এক সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার রাজধানীর পূর্ব কাজীপাড়ায়। ওয়াসার জোনাল অফিস বলছে লাইনে কারিগরি ত্রুটির কারণে এই সংকট। তবে সময় সংবাদের অনুসন্ধান বলছে শুধু কারিগরি ত্রুটি নয়, এর পেছনে রয়েছে অবৈধ পানি বাণিজ্যের এক চক্র। সুয়ারেজ পাইপের ভেতর দিয়ে অবৈধ একাধিক সংযোগ পাইপ গেছে ওয়াসার মূল লাইনে। সেখান থেকে বেশ কিছু বাসাবাড়িতে যাচ্ছে 24 ঘন্টা পানির প্রবাহ। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। শুধু হাওয়া আসে, পানির কোনো খোঁজ খবর নাই। কি আল্লাহর গজব পড়লো যে এখানে পানিটা উধাও হয়ে গেল। বর্ষাও এখানে বেশি হয়ে যাচ্ছে। একের পর এক ওয়াসার পানি ভর্তি গাড়ি ঢুকছে পূর্ব কাজীপাড়ার আলাকসা রোড সহ মহল্লার বিভিন্ন সড়কে। গাড়ির এই আসা যাওয়াই বলে দেয় এলাকায় চলছে তীব্র পানির সংকট। এ নিয়ে মিডিয়ায় সংবাদ হলে কয়েকদিন পানি সরবরাহ স্বাভাবিক হয়, কিছুদিন পর আবারও একই দুর্ভোগ। যে পানিটা ময়লা, ওই যে ওখানের পানি, ওটাও প্রচন্ড ময়লা। ভোগান্তি সঙ্গী করে চলছে এখানকার জনজীবন। স্থানীয় বাসিন্দা মোর্শেদা বেগমের সংগ্রামটাও আরো কঠিন। ঘরে প্যারালাইজড স্বামী সহ 4 সদস্যের পরিবার। পানি ছাড়া কিভাবে চলবে জীবন? ঘুম থেকে উঠেই তো আমরা পানির প্রয়োজন, তাই না? খাওয়ার পানিটাও নাই আমাদের। একই সমস্যায় আরো অনেক পরিবার। বালতি, ড্রাম, বোতল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। লাস্ট 7 ডেজ আমরা টোটালি 1 ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে হয়, তাতে তো হয় না। পড়াশোনা ফেলে, খেলাধুলা ফেলে আমার খালি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার কাছে বারবার ধর্ণা দিয়ে মিলছে না সমাধান। উত্তরের প্রশাসকের অনুরোধেও সমাধান হয়নি পানির সমস্যার। স্থানীয়দের দাবি সংকটের পেছনে শুধু কারিগরি ত্রুটি নয়, রয়েছে অবৈধ পানি বাণিজ্যের একটি চক্র। সংযোগের বিনিময়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। তারা বিভিন্ন জায়গায় রাস্তার লাইন কেটে পানির লাইন দিচ্ছে, হিউজ পরিমাণ টাকা চাচ্ছে। আমাকেও প্রস্তাব দিছিল 35,000 টাকাও চাইছিল, তাহলে লাইন দিবে, পানি দিবে। এলাকাবাসীর অভিযোগ ধরে কারিগরি ত্রুটির অনুসন্ধানের নামে সময় সংবাদ। সুয়ারেজ লাইনে দেখা যাচ্ছে অসংখ্য পাইপের সংযোগ। এই সংযোগগুলোর মধ্য দিয়েই কিন্তু অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে পানির সংযোগ দেওয়া হচ্ছে। এদিকে অবৈধ পানির সংযোগ নিতে সময় সংবাদের কথা হয় সিন্ডিকেটের 2 সদস্যের সঙ্গে। সেখানেও পাওয়া যায় সত্যতা। একসাথে 2-1টা কাজ করলে সমন্বয় করে কম বেশ করা যায়। জনি ভাই কমিশনার ভাইকা ওনাকে শহরে নিয়ে সব কাজগুলো করে যাতে মানুষ কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়। অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গ্রাহক হিসাবে কথা বলতে গেলে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন বাকুবদা পাম্পের যান্ত্রিক সমস্যার কারণেই সরবরাহ ব্যাহত হচ্ছে। গত 3 দিন হয় আমাদের সাভার, কেরানীগঞ্জ, বাকুবদা যে প্ল্যান আছে, প্ল্যানটা একটু ফল করছে। সিটি কর্পোরেশনের ড্রেনের ভিতর থেকে লাইন নিল, এই দায়িত্ব কি শুধু ওয়াসা? এ বিষয়ে সশরীরে ও মুঠোফোনে বেশ কয়েকবার ওয়াসার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও পাওয়া যায়নি সদুত্তর। নগর জীবনের মৌলিক সেবাগুলোর একটি নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ। স্থানীয়দের অভিযোগ সংকটকে কাজে লাগিয়ে অবৈধ সংযোগের বাণিজ্য চলছে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিচ্ছেন সিন্ডিকেটের সদস্যরা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে মুরগি ও ডিমের বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছের দামও। বাজার পরিস্থিতি সবশেষ জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা শেষ। সরাসরি যাচ্ছে তার কাছে। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। তবে কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও কিন্তু তাদের জনমনে কিন্তু স্বস্তি তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ জিনিসপত্রের দাম কিন্তু উচ্চ মূল্যে স্থির হয়ে আছে। আমি এখন এই মুহূর্তে আছি মুদি দোকানগুলোর সামনে। এখানে ক্রেতাদের ভিড় বেশ কিছুটা বেশি হলেও তাদের কথা
জিনিসপত্রের দাম, নিত্যপণ্যের দাম কিন্তু উচ্চমূল্যে স্থির হয়ে রয়েছে। এই যেমন পোলার চালের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে 8 থেকে 10 টাকা কেজিতে বেড়েছে, বিক্রি হচ্ছে কিন্তু 165 টাকায়। মশলার দাম অপরিবর্তিত রয়েছে, কিন্তু সেটিও কিন্তু উচ্চ মূল্যেই স্থির রয়েছে। অন্যদিকে যদি মুরগির দামের কথা বলি, গেল সপ্তাহে মুরগি যে দামে বিক্রি হচ্ছে এ সপ্তাহেও কিন্তু মুরগি একই দামে বিক্রি হচ্ছে। শুধু সোনালির দাম কিন্তু কেজিতে 20 টাকা কমেছে। বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, লেয়ার বিক্রি হচ্ছে 350 টাকায়, সোনালি বিক্রি হচ্ছে 320 টাকায়, আর দেশি মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 650 টাকায়। এদিকে মাছের বাজারের খবর যদি একটু জানাই, মাছের বাজার কিন্তু স্বাভাবিক রয়েছে। মাছের বাজারের ক্রেতারা বলছেন যে মাছের যেরকম সরবরাহ চাহিদা সেই অনুযায়ী মাছের দামে তারা সন্তুষ্ট। যেমন রুই বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজিতে, পাবদা বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, শিং বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায় কেজিতে। তবে ইলিশের দাম কিন্তু চড়া। 1 কেজির একটি ইলিশ কিনতে কিন্তু ক্রেতাকে গুনতে হচ্ছে 3000 থেকে 3200 টাকা পর্যন্ত। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। গাইবান্ধায় নতুন করে বাড়ছে ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি। একই সঙ্গে শুরু হয়েছে নদী তীরবর্তী এলাকার ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের পানি 15 সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি 10 সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, বালাসীঘাট, রেলগেট, তিস্তা নদীর বাংলা বাজার সহ বিভিন্ন পয়েন্টে নদীর ভাঙন দেখা দিয়েছে। এদিকে ভারতের মেঘালয়ে বৃষ্টি কম হওয়ায় সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই জেলা সহ বিভিন্ন নদ নদীর পানি কমেছে। এতে নিম্নাঞ্চলে ফিরেছে স্বস্তি। কুড়িগ্রামে নদ নদীতে পানি কমতে শুরু করায় তীব্র হয়েছে নদী ভাঙন। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ায়। যে জায়গাটিতে রয়েছে এটি আসলে কুড়িগ্রামের যে উপর দিয়ে প্রবাহিত প্রধান 4টি নদ নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, সেই ব্রহ্মপুত্র এবং দুধকুমারের যে মিলনস্থল অর্থাৎ মোহনা। আমি যদি দেখাই যে ঠিক আমার এখানে যে নদীর পার রয়েছে দুধকুমারের পার, এখানে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু ভাঙন শুরু হয়েছে। অর্থাৎ নদ নদীর পানি যখন বৃদ্ধি পেতে শুরু করেছে সেই সময় থেকেই কিন্তু এখানে ভাঙন অব্যাহত রয়েছে। এবং এই যে ঠিক এই নদীর কিনারে কিন্তু অনেক ঘর বাড়ি ছিল, যেগুলো এই ভাঙনের আতঙ্কে তারা কিন্তু সরিয়ে নিয়েছে। এবং এই নদ নদীর যে ভাঙন সেটি কিন্তু স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা অনেকবার কিন্তু বিভিন্ন জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সেই কর্মকর্তার সাথেও তারা একাধিকবার যোগাযোগ করে, কিন্তু এই ভাঙন যে রোধের জন্য তারা কোনো ব্যবস্থা পায়নি, যার কারণে তারা ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। এবং আমি যদি বলি যে এখানে প্রায় 1 কিলোমিটার ব্যাপী এই ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন, এটি কিন্তু কয়েক বছর ধরে ভাঙন এখানে চলছে এবং এই এলাকায় অনেক ঘরবাড়ি ছিল, সেই ঘরবাড়িগুলো কিন্তু প্রায় 200-300 ঘরবাড়ি কিন্তু সরিয়ে নিয়েছে এবং ভাঙনের কবলে পড়েছে। আর নদ নদীর পানি বৃদ্ধির এই সময়টাতেই প্রতি বছর যখন নদ নদীর পানি বৃদ্ধি পায় বা উঠানামা করে, এই সময়টাই কিন্তু ভাঙন তীব্র হয়ে ওঠে। এবং আমি যেটি কুড়িগ্রামের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেই কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রামের এই 4টি প্রধান নদ নদীতে 36টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। তার মধ্যে 15 থেকে 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তারা কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম থেকে। যুগ যুগ ধরে ফরিদপুরের সদরপুরে আরিয়াল খাঁ নদের ভাঙনে দিশেহারা নদের 2 পারের বাসিন্দারা। ভাঙনে অপর পারে বসতঘর নির্মাণ করলে সেখানেও নতুন করে চলতি বছর ভাঙনের মুখে পড়েছেন তারা। সম্প্রতি নদটি থেকে বালু উত্তোলন করতে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। এতে নতুন করে তীব্র ভাঙন আতঙ্কে স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শিকদার সজলে পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
অব্যাহত ভাঙনে বিপর্যস্ত ফরিদপুরের সদর উপজেলার চরমানাইর ইউনিয়নের আমিরখাকান্দি গ্রামের নদীপাড়ের বাসিন্দারা। এরই মাঝে স্বার্থান্বেষী মহলের তৈরি এক কৃত্রিম সংকট আরও বিপন্ন করে তুলেছে তাদের জীবন। আইন অমান্য করে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে ড্রেজার বসিয়েছে স্থানীয় প্রভাবশালী চক্র। তাদের অভিযোগ, এমনিতেই ভাঙন অব্যাহত রয়েছে, এর মধ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে মরার উপর খাড়ার ঘাপ, হুমকির মুখে ফসলি জমি, বসতভিটা ও গাছপালা। বুধবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদে বসানো ড্রেজার দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সম্প্রতি অবৈধভাবে ড্রেজার বসিয়েছেন স্থানীয় প্রভাবশালী আব্দুর রাজ্জাক খান। যে জায়গায় ড্রেজারটা বসে ওই জায়গায় ড্রেজারটা যদি বসায় আবার ভাঙন শুরু হবে। যদি এখানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হয় তাহলে চর আর জাগবেও না। নদী এমনিই ভাঙতেছে প্রবলভাবে, আবার ড্রেজার বসে যে ফসল এবার করছি এগুলো ভাঙবে আর এই জমি আমাদের আর জাগবে না। অভিযুক্ত আব্দুর রাজ্জাক খানের দাবি, ইউনোর অনুমতি নিয়ে ড্রেজার বসানো হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ড্রেজার বসানোর জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। দ্রুত ড্রেজার অপসারণে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপজেলা প্রশাসনের থেকে অনুমতি বা অনুমোদন দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে ওনাকে নিষেধ করা হয়েছে। তারপরে যদি উনি সেটি না করে থাকে তাহলে আইনানুগভাবে আমরা যে ব্যবস্থা নেওয়া হয়, মোবাইল কোর্ট সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা আছে, সেটি আমরা অবশ্যই গ্রহণ করব। চরমানাইর ইউনিয়নের 90% এলাকা পদ্মা ও আড়িয়াল খাঁ নদ বেষ্টিত। প্রায় 15,000 মানুষের বসবাস রয়েছে ইউনিয়নটিতে। সময় সংবাদ, ফরিদপুর। মুন্সিগঞ্জের অনেক শিল্প কারখানায় কাজ করছে শিশুরা। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে। হাড় ভাঙা খাটুনিতে নামমাত্র পারিশ্রমিক পাচ্ছে তারা। কর্তৃপক্ষ বলছে শিশু শ্রম কমিয়ে আনার চেষ্টা চলছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আব্দুর রহিম মুন্সিগঞ্জ সদর উপজেলার দুর্গাবাড়ি এলাকায় সুতার মিলে কাজ করে। 12 বছরের এই শিশুর কোমল হাতে কলমের বদলে সুতা। বড় ভাই মোহাম্মদ নাজমুলও একই কাজ করেন। নামমাত্র বেতনে কাজ করা রহিমের স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও হাড় ভাঙা পরিশ্রমেই তার দিন কাটে। আগে পড়তাম, এখন পড়ি না, এখন সুতার কাজ করি। আর্থিক অবস্থা একটু দুর্বল, তো এর জন্য পড়াশোনা করাইতে পারি না। আব্দুর রহিমের মতো সিয়াম, রাব্বি ও নীরব সহ বহু শিশু কাজ করছে কলকারখানাগুলোতে। ইটের ভাটা সহ ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রম বাড়ছেই। কম মজুরিতে শিশু শ্রমিক পাওয়ার সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর মালিকরা। বিকাল 5টা ধরে কাজ করি এখানে। গরিবদের কেমন কাজ কাম করে, তো জীবন যুদ্ধে কলকারখানায় কাজ করছে। তাদের সবচেয়ে বড় কথা হলো যে অর্থনৈতিক দৈন্যদশা। কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, শিশু শ্রম বন্ধে চেষ্টা চলছে। আর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, শিশু শ্রম বন্ধে দরকার সমন্বিত উদ্যোগ। বিভিন্ন এনজিও আছে, তাদের একটা সরকারি এবং বেসরকারি একটা সমন্বিত উদ্যোগ এবং প্রচেষ্টার মাধ্যমে তাদের সেখান থেকে নিয়ে এসে ব্যবস্থা করা যায়। সেক্ষেত্রে তাদের একটা ভালো জীবনযাপনের ব্যবস্থা করা যাবে। আমি মনে করি অন্য জেলার চাইতে আমার জেলাতে শিশু শ্রমের ইয়েটা কম আছে। সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর এই বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি হিসেবে জেলায় 543টি কারখানা রয়েছে। কলকারখানা অধিদপ্তর বলছে শিশু শ্রম কমছে। এরই মধ্যে তারা 290 জনকে শিশু শ্রম থেকে সরিয়ে নিতে পেরেছে। তবে এখনও কলকারখানাগুলোতে অসংখ্য শিশুরা এভাবেই শ্রম দিয়ে চলেছে। মুন্সিগঞ্জের দুর্গাবাড়ি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আবারও প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে বেজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন। আমরা এই মুহূর্তে যে চীনের বেজিং আছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এখানকার চীনের যে রাষ্ট্রপতি রয়েছেন শি জিনপিংয়ের সঙ্গে তিনি আজকে একান্ত বৈঠক করেছেন প্রায় 40 মিনিট। আপনারা জানেন যে মূলত আজকের এই বৈঠকটা আসলে খুবই প্রতীক্ষিত ছিল এবং
অপেক্ষার অবসান ঘটেছে। এই কারণে বলছে যে দক্ষিণ এশিয়ার সবার কিন্তু এই দৃশ্যটি দেখার জন্য অপেক্ষা ছিল যে কবে নাগাদ তাদের মধ্যে এই বৈঠকটি হতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতির সঙ্গে যে বৈঠকটি শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের, তার অপেক্ষায় কিন্তু দক্ষিণ এশিয়া যেখানে আসলে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক রাজনীতির ক্ষেত্রে অনেক বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়ে আছে, যে কারণে এই বৈঠকটি সবাই তাকিয়েছিলেন। সেই বৈঠকটি কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে এই চীনের বেইজিংয়ে। এবং আমরা জানেন যে এখানকার যে বিনিয়োগ, একই সঙ্গে যে অর্থনৈতিক যে উত্তরণে যে বিষয়টা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ আলোচনা হওয়ার কথা রয়েছে, আলোচনা হয়েছে। একই সঙ্গে ভূ রাজনৈতিক যে বিষয়টি রয়েছে, সেই রাজনীতি বিষয়টা কিন্তু এর মধ্যে আসছে, কেননা এখানকার ভূরাজনীতিতে বাংলাদেশ একটি বড় ফ্যাক্টর যে দক্ষিণ এশিয়ায়, যেহেতু কয়েকটি বড় দেশের পাশেই কিন্তু আসলে বাংলাদেশ, অর্থাৎ ভারত, চীন, এর মাঝখানে আসলে যদি বলা যায় যে এই বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান, যে কারণে এই বৈঠকগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রথম সফর মালয়েশিয়া হয়ে চীন হয়ে আসা, এবং আজকে তার শেষ দিন এই চীনে তার অবস্থান, এবং কিছুক্ষণ পরই আজকে দুপুরের পর স্থানীয় সময় দুপুরের পরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। মোট 4 দিন তিনি চীনে ছিলেন, এই চীনের বেইজিংয়ে এবং দালিয়ান শহরেও কিন্তু কনফারেন্স করেছেন। আর চীনে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গেও, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালকে কিন্তু বৈঠক হয়েছে, যেখানে 13টি সমঝোতা স্মারক সই হয়েছিল। এটা কিন্তু আমরা দেখেছি, এখানে বৈঠক হয়েছে পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে, যেখানে তিস্তা সহ বাংলাদেশের যে বিভিন্ন নদী রয়েছে, সেই নদীর পানি যে ব্যবস্থাপনায়, নদী ব্যবস্থাপনায় দুটি দেশ কিন্তু ঐক্যমত্য হয়েছে, সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে, বাংলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের যে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছিল, সেগুলো কিন্তু এসেছে যে বিনিয়োগ কীভাবে হবে বাংলাদেশে, চীন থেকে বিনিয়োগ আনার জন্য যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই আহ্বানে কিন্তু সাড়া দিয়েছে চীন সরকার। একই সঙ্গে চীনের যে বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় বেশ কয়েকটি প্রতিষ্ঠান, তারাও কিন্তু আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে আগ্রহী। সেই কথা কিন্তু তারেক রহমানের সরকারের যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন, অর্থাৎ প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। আপনারা জানেন যে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু গতকালকে বলছিলাম যে কীভাবে আসলে বিনিয়োগ করা যায়, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসলে সেই বিনিয়োগকে স্বস্তিদায়ক করা যায়, এবং সাধারণ যারা বিনিয়োগ করতে আগ্রহী, বিদেশি বিনিয়োগকারী আগ্রহী, তারা যেন কোনো নির্ঝঞ্ঝাটভাবে সে বিনিয়োগ করতে পারে, সেই পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি তারা প্রস্তুত রয়েছে। এবং 15 দিনের মধ্যে কোনো বিনিয়োগকারীকে লাইসেন্স দেওয়া হবে, এমনকি চীনে বিনিয়োগ কার্যালয় খোলার একটি ঘোষণা কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তারেক রহমান কিন্তু এখানকার বিনিয়োগকারীদের, ব্যবসায়ীদের এবং সরকারকে জানিয়েছেন। সব মিলে যে এই চীন সফর তারেক রহমানের বেশ ফলপ্রসূ হয়েছে বলাই যায়, যে কারণে এই যেহেতু একটা বড় দেশ, তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পর তার নতুন সরকার, সেই সরকারের আজকের এই সফর, 4 দিনের চীন সফর খুবই গুরুত্ব বহন করছে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে, যেখানে অন্যান্য দেশও কিন্তু অপেক্ষা আছে, বহির্বিশ্ব কিন্তু বিষয়টি দেখছেন যে এই বাংলাদেশের যেখানে উন্নয়নশীল বাংলাদেশ বা উন্নয়নের পথে যাচ্ছে, সেই দেশে আসলে কারা বিনিয়োগ করতে যাচ্ছে, কাদের সাথে আর্থিক সহযোগিতার চুক্তি বা এই ধরনের বিষয়গুলি আসছে, সেটি কিন্তু বাইরের অন্যান্য রাষ্ট্রও সে বিষয়গুলি দেখছে। তো এই ছিল আমার কাছে রাজধানী চীনের বেইজিংয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শি জিনপিং, অর্থাৎ চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে বৈঠকের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চীনের বেইজিং থেকে। দেখছেন সময় সংবাদ। মাদক নির্মূলে সরকারের প্রতি 0 টলারেন্সের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। সকালে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে দৌড়ের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, সীমান্তে চোরাচালানের মাধ্যমে মাদক ছড়িয়ে পড়ছে দেশে, হুমকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম। মাদক রুখে দিতে সরকারের কাছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দৌড় শুরু করে শাহবাগ, ফুলার রোড হয়ে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 5 কিলোমিটারের এই দৌড়ে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। মাদকের কার্যকর নির্মূল যদি করতে হয়, তাহলে সরকারের কাছে আমি সাজেশন দিব, ইসলামী ছাত্র শিবির তার লক্ষ লক্ষ জনসংখ্যাকে, জনগোষ্ঠীকে, জনশক্তিকে কিভাবে মাদক থেকে দূরে রাখে, এই ফর্মুলা ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে। ইসলামী ছাত্র শিবিরের এই ফর্মুলা প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর মাদক প্রবেশ করে, এজন্য আমরা সরকারকে বলতে চাই যে আপনাদের পক্ষ থেকে আপনারা যুগান্তকারী পদক্ষেপ নিন, আমাদের তরুণকে বাঁচার সুযোগ দিন। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। নিয়ম বহির্ভূতভাবে রেফারির সুবিধা পেয়েছেন মেসি। ফাউল করার মতো অপরাধ করলেও তা উপেক্ষা করেন রেফারি। তবে ভিনির বেলায় হয়েছে ব্যতিক্রম। স্কটল্যান্ডের ফুটবলার ফাউলের আবেদন না করার পরও, এমনকি ফিল্ড রেফারি সেটা উপেক্ষা করলেও
ভিএআরে ফাউল দেখিয়ে বাতিল করা হয় ভিনির গোল। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন SM ইকবাল। ভিনিসিয়াস জুনিয়র করলে ফাউল আর লিওনেল মেসি করলে কিছুই না। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনির একটি গোল বাতিল হওয়ার পর থেকে এই সমালোচনা যেন পেয়ে বসেছে এবারের বিশ্বকাপ ফুটবলের রেফারিংকে কেন্দ্র করে। সেটা কি হয়েছে যদি একটু ব্যাখ্যা করি, তারপর যাব হচ্ছে IFABর রুলস আসলে কি বলছে। ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের 22 মিনিটে দুর্দান্ত একটি সুযোগ পেয়ে যান। জ্যাক হেনরিকে তিনি ট্যাকেল করেন, যদিও ফিল্ড রেফারি সেটি টেরই পাননি। তিনি জ্যাক হেনরির কাছ থেকে বলটি কেড়ে নিয়ে স্কটল্যান্ডের গোল পোস্টে দ্বিতীয়বারের মতো গোল উপহার দেন। তবে কিছুক্ষণ পর এই গোলটি VAR-এ বাতিল হয়ে যায়। সবচেয়ে মজার যে বিষয়টি হয়েছে, ভিনি যখন জ্যাক হেনরিকে ট্যাকেল করেন সেটি কিন্তু জ্যাক হেনরি নিজেও টের পাননি। এমনকি তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তখনও কিন্তু তিনি ফাউলের জন্য রেফারির কাছে কোনো আবেদন করেননি। এখন প্রশ্ন উঠেছে, কোনো স্কটিশ ফুটবলার গোল বাতিলের জন্য আবেদন করলেন না, রেফারি নিজেও সেটি লক্ষ্য করলেন না, কেন VAR থেকে উপযাচক হয়ে ভিনির এই গোলটি বাতিল করা হলো? এক্ষেত্রে আসলে ফিফার রুলস কি বলে। আমরা যদি ফিফার ফাউল রুলসের ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের অবৈধ ট্যাকেল, সেটা ট্রিপিং হতে পারে, সেটা পুশিং হতে পারে, জাম্পিং হতে পারে, সেগুলো কিন্তু ফাউল হিসেবে গণ্য করা হয়। আর কার্ডের ক্ষেত্রে সাধারণত যখন আমরা এক্সেসিভ প্রেশার যেখানে ইউজ করা হয় সেখানে সাধারণত কার্ড দেওয়া হয়ে থাকে। ভিনির এই ফাউলটি আসলে এই পর্যায়ের ফাউল ছিল না যেটিকে রেফারি সেইভাবে গণ্য করতে পারেন। তবে যেহেতু এটি গোল হয়ে গিয়েছে, যার কারণে VAR থেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি চেক করা হয়। কারণ আমরা এবারের বিশ্বকাপে দেখছি গোল স্কোরিংয়ের ক্ষেত্রে যতটা স্বচ্ছতা আনা যায় ততটাই কিন্তু রাখার চেষ্টা করছে ফিফা। পক্ষান্তরে মেসির ক্ষেত্রে তাহলে কি হলো? মেসি যেটা আলজেরিয়ার অধিনায়কের ক্ষেত্রে যেটি করেছিলেন, নিঃসন্দেহে সেটা ফাউল ছিল। তবে সেটাকে যেটা বলা হচ্ছে যে মেসি রেড কার্ড পাওয়ার মতো ফাউল করেছেন, সেটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল ছিল না। কারণ IFAB রুলস যেটা বলে এটা রেড কার্ড পাওয়ার মতো ফাউল না। তবে এটা ফাউল ছিল। রেফারি চাইলে লিওনেল মেসিকে ফাউলের একটি সংকেত দিতে পারতেন বা সতর্ক করতে পারতেন। সুতরাং এই ক্ষেত্রে যে একটু একচোখা নীতি হয়ে গেছে সেটা অস্বীকার করার আসলে কোনো উপায় নাই। আবার এটাও বলতে হবে যে কোনো ফুটবলারই ফিফা কিংবা IFABর বিশেষ কোনো সুবিধা পান না মাঠে। হয়তো পার্টিকুলার ডেতে বা হিট অফ দ্য মোমেন্টে এটা রেফারি বা VAR-এ যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি এড়িয়ে গেছে। ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে 2 দশক পর নকআউটে ইকুয়েডর, কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট, দাপুটে জয় নেদারল্যান্ডসের, জাপান সুইডেন ম্যাচ 1-1 ড্র। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চলছে। আসতে পারে যৌথ বিবৃতি। সফরের শেষ দিনে তিয়েনআনমেন স্কোয়ারে সরকার প্রধানের শ্রদ্ধা। এবং কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে শোকের মাতম। পুরান ঢাকায় হোসাইনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে আসবেন তাজমিলা খান। ধন্যবাদ সাবরিনা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।